ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে কলকাতার এই আলিপুর সেন্ট্রাল জেল। 1906 সাল যখন গোটা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের জোয়ার বইছে, ঠিক সেই সময় আদিগঙ্গার তীরে ব্রিটিশদের নকশা করা প্রায় 21 ফুট উঁচু লাল ইটের ঘেরা প্রায় 15.2 একর জমির উপরে তৈরি হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপর একের পর এক বহু স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। ভারত মায়ের অনেক বীর সন্তান হাসি মুখে এই ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিল। অনেক স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের এই অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুবরণ পর্যন্ত করেছিলেন। সেই সব ইতিহাস আজও ভারতবাসীর অন্তরে টাটকা তাজা রক্তের মতো ফুটছে। তাদের এই আত্মবলিদানই এনে দিয়েছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা। 2019 সালের 2 ফেব্রুয়ারি এই জেল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তখন থেকে বন্দীদের ঠিকানা হয় বারুইপুরের জেল এবং প্রেসিডেন্সি জেল। 2022 সালে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসে এই জেল পরিণত হয় আলিপুর জেল মিউজিয়াম। ভারতের স্বাধীনতার ইতিহাসে আলিপুর কারাগারের সুনাম ছিল বিস্তর। ব্রিটিশ শাসনকালে এই কারাগারেই বিভিন্ন সময় বন্দী করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নজরুল ইসলাম, বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরু, যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাজনৈতিক বন্দীদের। এই জেলের ফাঁসি কাটে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন দীনেশ গুপ্ত, সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, অনন্তহরি মিত্রের মতো বহু বিপ্লবীরা। শুধু মৃত্যুদণ্ড দিয়েই ক্ষান্ত ছিলেন না ব্রিটিশরা, ওপরের জানলা দিয়ে সেই মৃত্যু সচক্ষে দেখতে বাধ্য করা হতো জেলবন্দি এবং অন্যান্য বিপ্লবীদের। এই জেল মিউজিয়ামের অভ্যন্তরে বেশ কিছু জিনিস যুক্ত করা হয়েছে, যেমন একটি লাইব্রেরি, একটি ক্যাফেটেরিয়া, একটি প্রদর্শনী কেন্দ্র এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। আলিপুর জেলের মূল আকর্ষণ হলো সেই সেল যেখানে মুক্তিযোদ্ধাদের রাখা হয়েছিল। অনেকটা আন্দামানের সেলুলার জেলের অনুভূতি পাবেন। এই ঐতিহ্যবাহী ভবনটিতে আগে আলিপুর জেল প্রেস ছিল, সেটি তুলে নিয়ে সরস্বতী প্রেসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে হেরিটেজ সাইটকে অক্ষত রেখেই নতুন নির্মাণের কাজ হয়েছে, তৈরি করা হয়েছে এই জেল মিউজিয়াম। তো চলুন এই জেলের বিভিন্ন সেলে বা বিভিন্ন কক্ষে কি কি দেখার আছে, কি কি জানার আছে তা আমরা একবার ভালো করে ঘুরে দেখি। আমরা দমদম থেকে মেট্রো টিকিট কেটে চলে গিয়েছিলাম যতীন দাস পার্কে। আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে চলে আসতে পারেন এই যতীন দাস পার্কে। তাছাড়া আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে বিভিন্ন বাসে করে চলে আসতে পারেন যতীন দাস মেট্রো স্টেশনের ঠিক পাশে হাজরা মোড়ে। এই হলো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। মেইন গেটের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসুন এই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ঠিক বাইরে। এই হচ্ছে যতীন দাস পার্ক, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে হাজরা মোড়। এই হলো হাজরা মোড় ক্রসিং, আর তার ঠিক ডান দিক বরাবর এই সোজা চলে গেছে আলিপুর জেল মিউজিয়াম। আমরা সেই পথেই যাচ্ছি। এখানে আপনি পায়ে হেঁটে বা অটোতে বা বাসে করে এই জেল মিউজিয়াম পর্যন্ত যেতে পারেন। আমরা অবশ্য অটো করেই গেলাম। ভাড়া নিল 10 টাকা মাথা পিছু, সময় নিল 6 থেকে 7 মিনিট। পথে যেতে যেতে সামনেই দেখতে পাবেন প্রায় 21 ফুট উঁচু লাল ইটের প্রাচীরে ঘেরা এই জেল মিউজিয়ামটি। এটি হলো 1906 সালে তৈরি করা ব্রিটিশদের আলিপুর সেন্ট্রাল জেল, যেটা বর্তমানে এখন আলিপুর জেল মিউজিয়াম। আর এটি হলো জেল মিউজিয়ামের বাস স্টপ, যেখানে স্বাধীনতা সংগ্রামের ছবি দেওয়া রয়েছে। ঢুকতেই দেখা যাবে বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে 2 চাকা 10 টাকা, 4 চাকা 20 টাকা এবং বাস বা অন্যান্য গাড়ি 40 টাকা পার আওয়ার। জেল মিউজিয়ামের টিকিটের মূল্য 30 টাকা পার হেড। 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। লাইট অ্যান্ড সাউন্ডসের সময়সূচি, QR কোডে টিকিট কাটতে পারবেন। সামনেই রয়েছে কফি হাউস। আমরা 30-60 টাকা দিয়ে
দুটো টিকিট কেটে দুই বন্ধু ভেতরে প্রবেশ করলাম। মিউজিয়ামে ঢুকতে না ঢুকতেই মনটা স্নিগ্ধ এবং শান্ত হয়ে গেল। দুদিকে সুন্দর সবুজের পাহাড়, সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। সামনেই রয়েছে জেল মিউজিয়ামের ম্যাপ। কোথায় কোনটা অবস্থিত এই ম্যাপ দেখে আপনারা চিনে নিতে পারবেন। সুন্দর সবুজ ঘাসে ঘেরা এবং বিভিন্ন বাহারি ফুল দিয়ে ঘেরা এই জায়গাটা বেশ আপনাকে আকর্ষণ করবে। এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধাদের স্ট্যাচু করে রাখা হয়েছে। যেসব স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য শহীদ হয়েছে তাদের জন্য এই শহীদ বেদি তৈরি করা রয়েছে। এই পথেই কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ। আমরা আস্তে আস্তে ফাঁসির মঞ্চের দিকে প্রবেশ করলাম। এই সেই ফাঁসির মঞ্চ বা গ্যালস। এই ফাঁসির মঞ্চে একসঙ্গে জোড়া ফাঁসিও হতো। আর এই সেই জায়গা যেখানে ফাঁসি হওয়ার পর এই জায়গা দিয়ে বের করে আনা হতো। এই ফাঁসির মঞ্চে 1908 সালে কানাইলাল দত্ত এবং তারপরে সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র ও বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসি হয়েছিল। আর ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকে এই সেই ঘর যেখানে এই জানলা দিয়ে বিপ্লবীদের জোরপূর্বক ফাঁসি দেখানো হতো, যাতে স্বাধীনতা সংগ্রামীরা ভয় পেয়ে সত্যি কথা ফাঁস করে ফেলে। আর ফাঁসি হওয়ার পর স্বাধীনতা সংগ্রামীদের এই জায়গায় এনে রাখা হতো, কারণ ফাঁসি হওয়ার পর এখানে পোস্টমর্টেম করা হতো। দেহে যদি একটুও প্রাণ থাকতো তাহলে সেই আসামির গলার জগুলার ভেন কেটে বা পায়ের শিরা কেটে দেয়া হতো এবং সমস্ত রক্ত এই যে ট্রেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে প্রবাহিত হয়ে যেত। এটি হলো কন্ডেমনেশন রুম। এখানে 3টি কক্ষ রয়েছে। এখানে ফাঁসির আগে স্বাধীনতা সংগ্রামীদের আনা হতো এবং তাদের শেষ ইচ্ছা জানা হতো। এই কক্ষের একদিকে ছিল শোয়ার জায়গা, আর একদিকে ছিল মলমূত্র পরিত্যাগের জায়গা। এটি হলো বিপ্লবী দীনেশ গুপ্তর কক্ষ। N.A. সিমসন হত্যার মামলায় তার গুরুত্বের জন্য ব্রিটিশরা তাকে ফাঁসির আদেশ দিয়েছিল। মাত্র 20 বছর বয়সে তার ফাঁসি হয়েছিল। দেখুন, এটি একটি নির্জন কক্ষ। এটি হলো জেলের তালা দেওয়ার সিস্টেম, যাতে বাইরে থেকে কয়েদিরা হাত বাড়িয়ে খুলতে না পারে। এখানে একটা ফাঁসির দড়ি মডেল করে রাখা হয়েছে। ইনি হচ্ছে ব্রিটিশ সময়কার একজন জেলার, নাম চার্লস টেকার্ট। তাকে অত্যাচারীর ভূমিকায় এখানে মডেল করে রাখা হয়েছে। ঠিক তার উল্টো দিকে রয়েছে নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন কক্ষ। এটি হলো চিত্তরঞ্জন দাস কক্ষ। এটি হলো ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কক্ষ। 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 16ই জানুয়ারি পর্যন্ত তিনি এখানে বন্দী ছিলেন। এটি হলো নেতাজি কক্ষ। 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই কারাকক্ষে ছিলেন। আর এই কারাকক্ষে বসেই নির্বাচনে লড়ে তিনি কলকাতার মেয়র হয়েছিলেন। ইনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পাশেই তার কক্ষ রয়েছে। ইনি 1922 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 9ই আগস্ট পর্যন্ত বন্দী ছিলেন। এটি হচ্ছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। ইনি এখানে 1932 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত বন্দী ছিলেন। এবারে আমরা চলে এসেছি নেহেরু কক্ষের ঠিক সামনে। আর ঢুকতেই দেখা গেল ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটি মর্মর মূর্তি। তিনি এখানে তার বাবার সঙ্গে 15 দিন অন্তর অন্তর দেখা করতে আসত। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে
1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত এই কারাকক্ষে রাখা হয়েছিল। এটা হচ্ছে 4 নম্বর সেল, এখন এটাকে পুলিশ মিউজিয়াম করা হয়েছে। ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করার জন্য ভারতের বীর শহীদরা যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল সেগুলো এই মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে। এই পুলিশ মিউজিয়ামে মুরারিপুকুর মামলা থেকে শুরু করে আলিপুর বোমা মামলা থেকে শুরু করে ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ডকে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম মিলে যে বোমা ছুঁড়েছিল এবং তাদের হাত থেকে যেসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছিল তা একে সংরক্ষিত রাখা আছে। আর এই যে সামনে দেখছেন বই বোমা। পুলিশ মিউজিয়াম দেখার পর আমরা চলে আসলাম জেলের ঠিক কেন্দ্রস্থলে। আর এখানেই রয়েছে ওয়াচ টাওয়ার। এখানেই ওয়াচ টাওয়ার বানানো হয়েছিল কারণ এই ওয়াচ টাওয়ার থেকে সমস্ত জেলকে একভাবে দেখা যায় এবং সমস্ত বন্দীদের কার্যকলাপ এখান থেকে লক্ষ্য করা যায়। আর এই ওয়াচ টাওয়ারের ভেতরেই রয়েছে বিপ্লবী তথা কবি নজরুল ইসলামের একটি মূর্তি। এখানে বসে তিনি তার কার্যকলাপ করছেন, গল্প লিখছেন বা কবিতা লিখছেন এবং তার সমস্ত বই ছবি চারিদিকে দেয়ালে রাখা রয়েছে। ওয়াচ টাওয়ার দেখার পর আমরা চলে আসলাম জেলে সাধারণ বন্দীরা কিভাবে থাকতো, কি তাদের জীবন চর্চা ছিল এবং কিভাবে তারা জেলের মধ্যে দিন কাটাতো সেইগুলো দেখতে। প্রথমেই ঢুকতেই দেখা গেল একজন বন্দী ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, তারপরেই দেখা যাচ্ছে একজন স্নান করছে, একজন তার পাশে জামা কাপড় কাচ্ছে, সেখানেই রয়েছে জলের সংস্থা এবং সেখানেই স্নান, সেখানেই বাথরুম। একজন বন্দী চুপচাপ বসে রয়েছে। এরকম আরো অনেক কিছু আমরা দেখতে থাকলাম। এই কক্ষটির মধ্যে থাকতো সমস্ত সাধারণ জেলবন্দীরা, তাদের দৈনন্দিন জীবন চর্চা, তারা কি করত, কিভাবে থাকতো, কি খেত, কোথায় শুতো, সেই সব ছবি বিভিন্ন মূর্তির মাধ্যমে বা স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। जहाँ रहूं जहाँ में याद रहे तू, ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है, पहचान तुझी से, तू ही मेरी मंजिल है, पहचान तुझी से।
এখানে বোঝানো হয়েছে ব্রিটিশ সরকার বা জেলাররা ঘড়ি ধরে দাড়ি কাটার সময় নিত, অর্থাৎ যদি বেশি সময় নিত তাহলে পড়তো চাবুকের বাড়ি। পাশেই দেখুন সেই ছবি আর সেই দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটি মূর্তির মাধ্যমে। যখনই ব্রিটিশ সরকার অত্যাচার করত, সাধারণ বন্দীদের হাত বেঁধে চাবুকের দ্বারা ছাপাং ছাপাং করে মেরে স্বাধীনতা সংগ্রামীদের এইভাবে অত্যাচার করত। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू। है वतन मेरे वतन, मेरे वतन है वतन, मेरे वतन, मेरे वतन, मेरे वतन। সাধারণ বন্দীদের কক্ষ দেখে আমরা একটু এগোতেই দেখতে পেলাম ভারতের বিভিন্ন সময়ে যে বিভিন্ন মুদ্রার প্রচলন হয়েছিল তার কিছু রেপ্লিকা। এই দেখুন, আজ থেকে প্রায় 25-30 বছর আগে যে পয়সাগুলো আমরা ব্যবহার করতাম, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, 10 পয়সা বা 20 পয়সা যে তামার কয়েন, সেগুলো এখানে রাখা রয়েছে বা দেখানো হয়েছে রেপ্লিকা হিসাবে। মুক্তির মন্দির সোপানো তারপরে আমরা চলে আসলাম ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের অবদান। ভারতের পুরুষ স্বাধীনতা সংগ্রামীদের মতো মহিলা স্বাধীনতা সংগ্রামীও ভারতকে স্বাধীনতা আনার জন্য দেশমাতৃকার কাজে ঝাঁপিয়ে পড়েছিল। এখানে এই ঘরে বিভিন্ন মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ছবি রাখা রয়েছে। এই ঘরটিও আপনারা অবশ্যই দেখবেন, তাহলে জানতে পারবেন যে কত ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী ভারতকে স্বাধীন করার জন্য দেশমাতৃকার সেবায় প্রাণ পর্যন্ত নিয়োজিত করেছিল। তারপরে আমরা চলে আসলাম জেলের ফুড কোর্টে। এখানে কিছুটা এগোতেই দেখা যাবে কিছু খাবারের স্টল রয়েছে। সেখানে আমরা গিয়ে প্রথমে অর্ডার দিলাম চা, আর তার সঙ্গে ছিল কিছু পাকোড়া আর চা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম সোজা লাইট অ্যান্ড সাউন্ড শো এর সামনে। কিন্তু আমরা এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখিনি, কারণ জেলের মধ্যে আরো কিছু দেখার বাকি ছিল। সেই দিকটাই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ শাসকরা স্বাধীনতা সংগ্রামীদের উপর কিভাবে অত্যাচার করত তা একটা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আন্দামান সেলুলার জেলের একটি রেপ্লিকা। এখানে এটি মডেল করে রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে পৌঁছে যেতে পারবেন তাঁতকল। এখানে বন্দীদের দিয়ে চরকা কেটে সুতো তৈরি করা হতো। আমরা আলিপুর জেলের এই বিশাল জায়গা ঘুরে অবশেষে এসে পৌঁছালাম তাঁতকলে। এখানে দেখা যাচ্ছে কিছু বন্দীদের দিয়ে চরকায় সুতো তৈরি করা হচ্ছে এবং তারপরে তাঁতের বিভিন্ন রকম জামা কাপড় তৈরি করা হচ্ছে। এটা ছিল আসলে সশ্রম কারাদণ্ড। আর এই তাঁতকলটা ছিল বিশাল লম্বা ও চওড়া। এখানে প্রচুর অরিজিনাল তাঁতকল বা চরকা কাটার মেশিনগুলো রাখা রয়েছে। আপনারা দেখতে থাকুন, দেখবেন কত বড় জায়গা।
একদম শেষ প্রান্তে এসে দেখলাম বিশাল বড় বড় দুটো উনুন, অর্থাৎ এখানে রান্নাও করা হতো। পাশে একটা চৌবাচ্চা রয়েছে যেখানে স্নান করা হতো, এবং তার পাশে একটা গম ভাঙানোর মেশিনও রয়েছে যেখানে হয়তো গম ভাঙানো হতো। এখানে এই মডেলের মাধ্যমে হয়তো বোঝানো হচ্ছে কোনো ব্রিটিশ জেলার কোনো স্বাধীনতা সংগ্রামীকে কোনো কিছু ওয়ার্নিং দিচ্ছে। জেল মিউজিয়ামের সম্মুখে ঢুকতেই পড়ে একটি ক্যাফেটেরিয়া, যেটির নাম দেওয়া হয়েছে স্বাধীনতা, যেখানে বহু মেনুতে স্বাধীনতা সংগ্রামীদের নামকরণ সংযুক্ত করা হয়েছে। কোনোটির নাম বিবাদী বা কোনোটির নাম সাঁওতাল বিদ্রোহ ইত্যাদি। আর তা নেই নেটিজেনদের মধ্যে বেঁধেছে বিতর্ক। এই জেল মিউজিয়াম প্রতিদিন খোলা থাকে, শুধু সোমবার এবং সরকারি ছুটির দিন যেমন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 2রা অক্টোবর, হোলি উৎসব, বিজয়া দশমী এবং দিওয়ালিতে বন্ধ থাকে। সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে এবং বিকেল 5টার পরে আর কোনো টিকিট দেওয়া হয় না। এই জেল মিউজিয়ামে বাইরের কোনো খাবার অ্যালাউ নাই। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।